তোমরা আবার জয়েন করো। সরি, এটা হঠাৎ করে এখানে তো প্রশ্ন করে, এখানে তো ওঠে না। কালকেও আছে, দেখাচ্ছিল যে ওঠে কিভাবে কিভাবে। আচ্ছা, ওইটা হাতে জানো প্রশ্নগুলো ওই তেমন কিছু না, একজন জিজ্ঞেস করছে তার যুদ্ধ কিসা, আর জন তো তুমি পরেই যাচ্ছে, ও তো পরে আসছে পরে আসতেছে। হ্যাঁ, তোমরা আবার জয়েন করো। আমরা একটু ডিস্টার্ব হয়েছে, আবার কানেকশন পেয়ে গেছি। আমরা অনেকটা এগিয়ে গেছি, আমাদের আর অল্প কিছুটা বাকি রয়েছে। তো মূল যে আলোচনার জায়গাটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আমরা সেই বৈশ্বিক ইতিহাসের যে উপাদানগুলো, তোমার প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে রুশ বিপ্লব, এরপরে 1919 থেকে 1939-এর পৃথিবী, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে সিনাই যুদ্ধ, তারপরে তোমার গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এরপরে তোমার ভূ রাজনীতি, এরপরে তুমি কি বলবে যে আন্তর্জাতিক নিরাপত্তা, এর নিরাপত্তার বিভিন্ন দিক, তারপর তোমার আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, সেখানে আমরা পড়েছি। এখন আমরা বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ এটা নিয়ে কথা বলবো। সেটা বলছিলাম যে 1 বছর আগে থেকে আমি তোমাদেরকে দিব, আর তোমরা প্রতিনিয়ত একটু দয়া করে পেপার পড়বে, পেপার পড়ে এটা বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে আর কিছু বলা নেই। তোমরা যখন পড়বে তখন যদি না বোঝো তখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি এটা বুঝি না, বুঝিনি, আমি কথা বলবো তখন। এবার তোমরা 4 নাম্বার দিয়ে লেখো। 4 নাম্বার, দিয়ে লেখো আন্তর্জাতিক পরিবেশ ইস্যু। আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি। আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি। এখানে আমরা পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেটা প্রথমে যেটা জানবো সেটা হলো তোমাকে শিল্প বিপ্লবের যে ঘটনা ইউরোপে অষ্টাদশ শতাব্দীতে ঘটে, সেটা হলো যন্ত্র উদ্ভাবন এবং সেই যন্ত্র চালাবার জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা। কারণ একটা ইঞ্জিন তার ভিতরে যখন দহন হয় তখন সে ক্রিয়াশীল হয়, আর সে দহনের জন্য তার জ্বালানি হিসাবে ব্যবহার শুরু হয়েছে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লা ব্যবহার শুরু হয়েছে। এরপরে যখন মানে ধীরে ধীরে গ্যাস আবিষ্কার হয়েছে, তেল আবিষ্কার হয়েছে, এগুলো ব্যবহার হয়েছে। এই ফসিল ফুয়েল ব্যবহার করে শিল্পের বিকাশের মধ্য দিয়ে যা হয়েছে সেটা হলো পরিবেশে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হয়েছে। এই কার্বন নিঃসরণের ফলে যা হয়েছে, পৃথিবীতে প্রাকৃতিক যে বায়বীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে তার একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। আর সেই সাংঘর্ষিক অবস্থা থেকে তৈরি হয়ে সে নানা ধরনের উপাদান সৃষ্টি করেছে, ক্লোরোফ্লোরো কার্বন সৃষ্টি করেছে, এরকম নানা ধরনের বায়বীয় বিষয় সৃষ্টি করেছে, যেগুলো ধীরে ধীরে ঘনীভূত হয়ে আমাদের পৃথিবীর যে ওজোন লেয়ার রয়েছে, ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরে সে সংঘর্ষ হচ্ছে এবং ওজোন স্তর মানে কোনো না কোনো ভাবে ফাটল ধরছে। তখন সূর্যের অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসার সুযোগ পাচ্ছে। আর এই সূর্যের অতি বেগুনি রশ্মি আসার ফলে তোমার যা হচ্ছে সেটা হলো একদিকে
মরু অঞ্চল আরো মরুকরণ হচ্ছে, অপরদিকে মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে যে দেশগুলো উপকূলীয় দেশ তারা বিপদের মধ্যে পড়ে গেছে, জলবায়ু হুমকির মধ্যে পড়ে গেছে। এই জলবায়ু হুমকি থেকে পরিত্রাণের জন্য তোমার 1972 সালে প্রথম পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হয়। অর্থাৎ এই পরিবেশ সংক্রান্ত সম্মেলনের মধ্য দিয়ে, তাহলে এখানে তুমি তাত্ত্বিক বিষয়টা জানবে, তথ্যগুলো জানবে, তাত্ত্বিক তথ্যগুলো। আর কূটনীতির বিষয়টা জানবে হলো 1972 সালে এই সমস্যা থেকে উত্তরণের জন্য যে কূটনীতিটা শুরু হলো, সেটার মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে 1992 সালে তোমার রিও ডি জেনেরিওতে ধরিত্রী সম্মেলন হয়েছে। এই ধরিত্রী সম্মেলনের বিষয়গুলোকে সেখানে বলা হয়েছিল যে আমাদের ধরিত্রীর তাপমাত্রা প্রতিরোধ চুক্তি করা হয়েছিল। সেই চুক্তি কার্যকর করার জন্য 1997 সালে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল। সেই কিয়োটো প্রটোকলে বলা হয়েছিল যে আমরা এটা পৃথিবীতে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনবো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াবো। এর মধ্য দিয়ে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষা করব। তো সে পরিবেশকে সুরক্ষা করতে গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মানে প্রোটোকল করলাম। প্রোটোকলটা মানে হলো যে আমরা একটা চুক্তিতে যাব, এই মুহূর্তে চুক্তি করতে পারছি না, কিন্তু আমরা পরে করব। এখন আমরা লিখে রাখলাম যে আমরা এটা করব। দিস ইজ প্রোটোকল। এটা কিয়োটোতে হয়েছিল, এটা কিয়োটো প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকল এই মোতাবেক 2009 সালে আমাদের শুরু হয় এই জলবায়ু সম্পর্কে কনফারেন্স অফ দ্য পার্টি। তোমরা শুনে থাকবে কোপ 15, কোপ 16, কোপ এরকম শুনে থাকবে। পার্টি, কনফারেন্স অফ দ্য পার্টি। এই যে পিতে হলো পার্টি। আমরা বলি বাংলাদেশ জাতিসংঘের একটি সদস্য। বাংলাদেশ জাতিসংঘের একটা সদস্য। আর জাতিসংঘ বলে যে বাংলাদেশ জাতিসংঘের একটা পার্টি। তাহলে যা দাঁড়ালো সেটা হলো জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের সদস্য দেশগুলোর যে সম্মেলন, সেটাকে বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টি। এই কনফারেন্স অফ দ্য পার্টিস করতে করতে আমরা 2015 সালে ফ্রান্সের প্যারিসে কোপ 21 করেছি। সে কোপ 21-এ এগুলো সব ডিপ্লোমেসি, কিন্তু আমি যা যা বলছি এগুলো সব হলো জলবায়ু সংক্রান্ত কূটনীতি। এই যে কোপ 21-এ এসে বিশ্ব প্রথম সিদ্ধান্ত নিল এই শতাব্দীর শেষে আমরা শিল্প বিপ্লবের পূর্বে আমাদের গড় যে তাপমাত্রা ছিল, সেই গড় তাপমাত্রা, এই গড় তাপমাত্রার চেয়ে 2 ডিগ্রি, সম্ভব হলে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেব না। অর্থাৎ আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করব। আর নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কার্বন নিঃসরণের পরিমাণটা কমাতে হবে। তাহলে কার্বন নিঃসরণের পরিমাণ কমাবার জন্য আমাদের যে কূটনীতিটা হচ্ছে সেটাই হলো এই পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক কূটনীতি। তাহলে তোমরা বুঝেছো, আমি যখন ক্লাসটা নিব তখন এখানে অনেক তথ্য দেব। এখানে প্রথম আমরা এই প্রথমে যাব যে আমাদের পরিবেশে কোনটা কতটুকু ক্ষতি করছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে আন্তর্জাতিক কূটনীতিতে যাব। এভাবে আমরা পরিবেশ ইস্যু এবং কূটনীতি সম্পর্কে জানবো। তাহলে তোমরা মনে রাখো যে সিলেবাসটা তোমরা ভালো করে পড়বে। সেখানে 1 নম্বরে হলো বৈশ্বিক ইতিহাস, তারপরে আছে হলো আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা, তারপর আছে ভূ রাজনীতি। 2 নম্বর আছে হলো আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্র ক্ষমতা সম্পর্ক। 3 নম্বর আছে
সাম্প্রতিক ঘটনা, এটা রয়েছে। 4 নম্বর আছে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি। আর 5 নম্বর আমরা চলে যাব এবার শেষটা, সেটা হলো তোমার 5 নম্বর দিয়ে তোমার লিখে রাখো আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। বাস, এখানে দেখো আন্তর্জাতিক সংগঠন, এখানে ওই জাতিসংঘ, লিগ অফ নেশনস বাদ দিয়ে আর যে যেমন আরব লীগ, ওআইসি, কমনওয়েলথ, নেম, এগুলো। আর অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি যখন জানবে তখন তোমাকে একটু যেতে হবে 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটেন উডে। এই ব্রেটেন উড শহরে 1944 সালে 44টা দেশ বিশ্বের অর্থনীতি কিরকম হবে ভবিষ্যতে সেটার উপরে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা দরিদ্র দেশগুলোর যারা পরিকাঠামোগত সহযোগিতা করার জন্য একটা ব্যাংক করব, যার নামটা দেওয়া হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি। আমরা আমাদের মতো দেশগুলো যাদের অর্থনৈতিক আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এগুলো নেই, এগুলো গড়ে তোলার জন্য এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহযোগিতা করার জন্য আমাদেরকে একটা মুদ্রা তহবিল করতে হবে। মুদ্রা তহবিল, এই মুদ্রা তহবিল তোমরা জানো আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা করা হবে এবং এক কেন্দ্রিক বিশ্ব বাণিজ্য গড়ে তোলার জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন করতে হবে। তাহলে আমরা এই যে আইবিআরডি, আমরা সবাই জানি বিশ্ব ব্যাংক, আমরা প্রথমে বিশ্ব ব্যাংক বলছি না, প্রথমে বলছি যে 1944 সালে ব্রেটেন উড সিদ্ধান্ত ছিল আমরা একটা আইবিআরডি করব, আমরা একটা আইএমএফ করব, আমরা একটা আইটিও করব। 1945 সালের ডিসেম্বর মাসে এগুলো প্রতিষ্ঠিত হলো এবং 1946 সালে জুন মাসে এগুলো কার্যক্রম শুরু করে। তাহলে এখানে ওদের সম্পর্কে আমরা তথ্য জানবো। এরপরে এই আইবিআরডির পাশাপাশি আইএফসি, আইডিএ, মিগা, এরকম আরো 4টি সংগঠন গড়ে ওঠে। এই আইবিআরডি প্লাস ওই 4টি, এই 5টি নিয়ে একত্রিত করে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। তারপরে আমরা ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে জানবো। তখন আমরা চলে যাবো ব্রেটেন উডে 1944 সালে, যেখানে আইবিআরডি করা হয়েছিল। আইএমএফ তো তোমরা জানো, সবাই আছে। আচ্ছা, এই আইটিও, এটা এখন ডাব্লিউটিও, আমরা ডাব্লিউটিও সম্পর্কে জানবো। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইএমএফ, ডাব্লিউটিও এগুলো সব বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে এই যে চীন করেছে যেটা এআইআইবি, এগুলো সব হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এগুলো জানবো। তারপরে যেমন G7 এর কথা জানবো, তারপরে G77, G7 এর কথা জানবো। এইগুলো নিয়ে আমাদের বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদের জানতে হবে। তারপরে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কি কি বিষয় সিলেবাসে আছে, এটা বুঝে তোমরা দেখো আজকে একবার রেকর্ডটা পড়ে কালকে তোমরা গুছিয়ে নিতে মানসিকতা রাখো কিনা যে আমরা এখন একটা জায়গায় আসলাম, যে আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের এইগুলো পড়তে হবে। আর প্রতিদিন পেপার পড়লে দেখবে তোমার জ্ঞানের পরিধিটা বাড়ছে। তো এই হলো আমাদের সিলেবাস নিয়ে আলোচনা। তো আমাদের একটু হ্যাম্পার হয়েছে। এই শফিক, ম্যাডাম কাছে মোবাইলটা নিয়ে আসো তো।
তোমরা কোনো প্রশ্ন করতে চাইলে করো দেখি। আর কেউ কিছু জানতে চাচ্ছ? ওইটা না ওইটা এই আমার ফেসবুক এটা লাইভ আসতে পেরেছে, এটা লাইভ আসবে কিভাবে? প্রশ্নগুলো তো তখন দেখা যাচ্ছে। তুমি একটা চিন্তা করো যে কে কি প্রশ্ন করতে চাও। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, আচ্ছা এই যে আমি পাইছি সেটা হলো এখন ক্লিয়ার স্যার, তারপরে স্যার কানেক্টেড, এলিয়ার আলো স্যার আসসালামু আলাইকুম, তারপর বলছো স্যার বাংলাদেশ এর ইন্টারন্যাশনাল রিলেশন নাই আপনার লেখা কোনো বই? না আমি এখনো বই লিখিনি, ওটা চিন্তা করা যাবে। তারপর বলছো স্যার কোর্স পোস্ট জানতে চাই। হ্যাঁ কোর্স, এই যে আমি যেটা দিলাম এর আলোকে আমরা একটা কোর্স প্ল্যান তোমাদেরকে দিয়ে দেব। স্যার গ্যাট সম্পর্কে যদি একটু বলতেন। একজন বলেছে সোহাগ হাসান MS, গ্যাট হচ্ছে এই যে 1947 সালে জেনেভাতে 23টা দেশ মিলিত হলো আইটিও করার জন্য। আমি আবার বলছি, এই যে আইটিও করার জন্য মিলিত হওয়ার পর আমেরিকার পক্ষ থেকে বলা হলো যে এখন বিশ্বের বাণিজ্য এবং বাণিজ্য সংক্রান্ত শুল্ক বাধা যেগুলো রয়েছে সেগুলো থাকা অবস্থায় আমরা যদি বিশ্ব বাণিজ্য সংস্থা করে ফেলি তাহলে সে বিশ্ব বাণিজ্যকে নেতৃত্ব দিতে পারবে না। সো আমরা এটা না করে আপাতত আমরা ট্রেড অ্যান্ড ট্যারিফ, খেয়াল করো তুমি যে বলেছো সবাই খেয়াল করো, ট্রেড অ্যান্ড ট্যারিফ অর্থাৎ বাণিজ্য মানে বাণিজ্য এবং শুল্ক এই সংক্রান্ত একটা জেনারেল এগ্রিমেন্ট, এই যে GATT গ্যাট অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রেড অ্যান্ড কি বলবে যে ট্যারিফ, এই সম্পর্কে আলোচনা করার জন্য যে ব্যবস্থাপনা সেটাই হলো গ্যাট। সেটা আলোচনা করতে করতে আমরা দেখলাম 1986 সালে ডিসেম্বর মাসে উরুগুয়ের পুস্তো দেল এস্ট শহরে উরুগুয়ের 8ম রাউন্ড শুরু হলো। সেই 8ম রাউন্ড চলা অব্যাহত থাকা অবস্থায় 1991 সালে সোভিয়েত ইউনিয়নের অবসান হলে 92 সালে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা গ্যাট রাখছি না, আমরা এখন WTO করে ফেলবো। এবং 1994 সালে মরক্কোর মারাকাসে WTO চুক্তি স্বাক্ষরিত হলো এবং 1995 সালে WTO যাত্রা শুরু করেছে। এই হলো গ্যাট, ফ্রম গ্যাট টু WTO। আচ্ছা এবার
হ্যাঁ, আরেকজন তোমরা বলেছো মোশাররফ হোসেন স্যার ট্রান্স ককেশাস জোট সম্পর্কে বলো। যদি বলতেন ট্রান্স ককেশাস, প্রথম জানতে হবে যে ককেশাসটা কি। ককেশাসটা হলো তোমার ইউরোপে একটা পর্বতের নাম। এই পর্বতটা তোমার ইউরোপে উত্তর দক্ষিণ বরাবর, তার যে পূর্বের দেশগুলো, এটা একসময় তুরস্কের দখলে ছিল। এই তুর্কি ভাষায় ককেশাস হলো পর্বত। এই যে এদের মধ্যে যে আন্তঃসম্পর্কটা গড়ে তোলা হয়েছিল বা হয় বা হয়েছে, এইটাকে তোমার ট্রান্স ককেশাস জোট বলে। এটার সাথে তুরস্কের একটা সম্পর্ক রয়েছে। তুরস্ক এখান থেকে তো একেবারে কাছাকাছি, কারণ বসফরাস প্রণালী এপারে তুরস্ক, ওপারে হলো সেই মানে কি বলবে যে পূর্ব ইউরোপ এবং ওই বলকান অঞ্চলের পাশাপাশি এটা সহ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছো নব্য উদারতাবাদ। এই নব্য উদারতাবাদ হলো তুমি যখন রাজনীতি শিখবে, গণতন্ত্র এবং মানুষের ভিতরে যে চেতনা বোধ, এই চেতনা থেকে মানুষের ভিতরে লিবারালিজম গড়ে উঠেছে। এটার এখন সর্বশেষ যে ব্যবস্থা, সেটাকে নব্য উপনিবেশবাদ এটা বলে। আর একটা বলছো নাৎসিবাদ। নাৎসিবাদ হলো হিটলার 1920 সালে একটা রাজনৈতিক দল করে, তার নাম দেওয়া হয় জার্মান ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাজি পার্টি। এই নাজি পার্টির যে দর্শন, সেটাকে নাৎসিবাদ বলে। আরেকজন বলেছে স্যার হাসান আল মামুন, নিউ ওয়ার্ল্ড অর্ডারটা কি? নিউ ওয়ার্ল্ড অর্ডারটা হলো তোমার ওই যে বলছিলাম যে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার নেতৃত্বে বিশ্বের যে ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডারও বলে। আরেকজন বলেছো জিব্রাল্টার প্রণালীর নামকরণ। আমি এই জিব্রাল্টার প্রণালীর নামকরণটা তোমাদের পরে জানিয়ে দেব, পরে কথা বলবো এটা নিয়ে। এটা সম্পর্কে এরকম আলাদা করে পাওয়া যায়নি এখনো। এখন শুধু এইটুক জানো যে প্রণালী হলো ও একদিকে দুটো বড় জলরাশিকে সংযুক্ত করে, অপরদিকে দুটো ভূখণ্ডকে পৃথক করে। যেমন সে ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক সাগরের সংযোগ করেছে, অপরদিকে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এইরকম যে জলরাশিটা, এইরকম যে জায়গাটা, এটাকে প্রণালী বলে। ওটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, যা হলো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, সেটা হলো যে আগামী 6 তারিখে তোমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস নেব। তারপরে তোমাদের রুটিন দিয়ে দেব। তোমরা ভর্তির সর্বশেষ সুযোগ থাকবে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের ভিতরে যারা ভর্তি হবে, তারা আমার সাথে
11 তারিখ থেকে রেগুলার ক্লাস করার সুযোগ পাবে এবং তোমাদের এই 41তম 43তম প্রিলিমিনারি একে তোমরা দেখেছো যে এই ছবির ওই ম্যাডামের কাছে দেখা একটা পাতা আছে, পাতাটা নিয়ে আসো তো। হ্যাঁ, একটা পাতা, একটা পাতা। এটা হলো শনি সোম বুধ। আচ্ছা, আচ্ছা আমি আবার বলছি, এই শনি সোম বুধ 6টা থেকে 8টা পর্যন্ত তোমাদের ক্লাস হবে। যারা যারা ভর্তি হবে তারা 10 তারিখের মধ্যে ভর্তি হবে। তারপরে তোমাদের রুটিন মোতাবেক ক্লাস শুরু হয়ে যাবে। তো 6টা থেকে 8টা। আর একজন বলেছো কোল্ড ওয়ারটা কি? কোল্ড ওয়ার, কোল্ড ওয়ারটা আমি বলেছি সেটা হলো বাংলায় বলে স্নায়ু যুদ্ধ। সেটা বুঝেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে পুঁজিবাদের সাথে সমাজতন্ত্রের যে ব্যাপক ভিত্তিক দ্বান্দ্বিক সম্পর্ক গড়ে উঠেছিল সেটাই হলো কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ারটা আমি তোমাদেরকে ওই যখন ক্লাসে পড়াবো তখন ইন ডিটেলস তোমরা পেয়ে যাবে। ট্রুম্যান ডক্ট্রিন পাবে, মার্শাল প্ল্যান পাবে, এগুলো তো পাবে। এর সাথে সাথে সিনাই যুদ্ধের প্রেক্ষাপটে যে সকল ঘটনা ঘটেছে, যেমন 1950 থেকে 53 পর্যন্ত কোরীয় উপদ্বীপের যুদ্ধ, তারপর ভিয়েতনাম যুদ্ধ, গ্রেনাডা অভিযান, এইগুলো তোমরা সেই জায়গায় এই ঘটনাগুলো পাবে। তারপরে খুব বিখ্যাত যেটা 1962 সালে ঘটেছিল কিউবায়, যেটা আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়নের একটা প্রায় পারমাণবিক যুদ্ধ শুরু হতে গিয়েছিল। এইরকম বিষয়গুলো নিয়ে আমরা সিনাই যুদ্ধে ডিটেলস আলোচনা করব। তোমরা সেখানে এগুলো সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। স্যার পেমেন্ট কি? আচ্ছা, তোমরা আরেকটা কথা বলে রাখো, যদি কেউ কিছু আমার সাথে কথা বলতে চাও আমার মোবাইল নাম্বারটা একটু লিখে নিও। জিরো 1988 শিমুল রহমান, তুমি ফোনে কথা বলো। তো যাও, তোমরা আজকে যারা যোগ দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আগামী 6 তারিখে তোমাদের সাথে আবার বাংলাদেশ অ্যাফেয়ার্সে দেখা হবে। তোমাদের বন্ধুদেরকে বলে দিও যেন তারাও যদি যোগ দেয়, যদি তাদের ভালো লাগে তারা তাহলে ভর্তি হবে। তো আর যদি কিছু বলতে চাও আমার সাথে পরে তোমরা ফোনে কথা বলো। আজকে তোমরা ভালো থাকো, আর রেকর্ডটা একটু দেখো, আর যেগুলো একটু বললাম এগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা তোমাদের ভালো লাগবে।
শফিক, এখানে যে ওই যায়